স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দা ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করব পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার বিশেষে যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়ে পরামর্শ করবে, এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমাদের আলোচনায় থাকবে যারা ক্যাশে বাড়ি কিনতে চান তাদের জন্য নানাবিধ পরামর্শ। দুটো পর্বেই আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি যুক্ত থাকবেন। চাইলে আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। TVN 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি TVN 24 নিউজ নেটওয়ার্ককে দিতে পারেন। আর এর বাইরে আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয় সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। প্রথম পর্বে আলোচনা শুরু করতে চাই পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ, স্পেশাল প্রিপারেশন টিপস ফর এক্সাম ক্যান্ডিডেটস। আমার সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন খানস টিউটোরিয়ালের সিইও ডক্টর ইভান খান। ইভান খান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। মিস অপলা, TVN 24 সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি, অনেকগুলো বিষয় আপনার সঙ্গে আলোচনা করার আছে। একটু আপডেটেড তথ্য দিয়ে শুরু করি। স্পেশালাইজড হাই স্কুল এক্সাম ডিজিটাল ফরম্যাটে যাচ্ছে। আপনার কাছ থেকে শুনবো যে এটার প্রভাবটা আসলে কি হচ্ছে, এটা কি আসলে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে নাকি কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করবে? আমরা আশা করি যে প্রথম প্রথম সবার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড হবে। সবচেয়ে বড় নিউজ এই ব্যাপারে, এই টপিকে হলো যে এখনো স্পেশালাইজড হাই স্কুল এই পরীক্ষা ছাড়া আর কিছু দেখছে না। শুধু একটা মাত্র পরীক্ষাতে ভালো পারফরমেন্স করলে এই 8টা স্পেশালাইজড হাই স্কুলের ভর্তির পুরোপুরি আমাদের ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে, প্যারেন্টসের হাতে, যতই খাটনি করতে পারে। তো আপনার প্রশ্নটা ছিল ডিজিটাল ফরম্যাট। এখন ডিজিটাল ফরম্যাট অবশ্যই একটা অ্যাডজাস্টমেন্ট যাচ্ছে। টেস্ট মেকাররা রেডি আছে, কিন্তু আমাদের সবচেয়ে ভালো জিনিস হলো যে বাচ্চারা কিন্তু ডিজিটালি খুবই অ্যাডভান্সড। তো বাচ্চাদের জন্য কোনো মানে চ্যালেঞ্জেস আশা করছি না, কিন্তু কয়েকটা নতুন প্রবলেম সেট আছে যেটা আমাদের কারিকুলাম টিম অবশ্যই এখন ট্যাকল করছে। ধরুন আমাদের 20% ম্যাথ প্রশ্ন অন্যরকম প্রশ্ন তৈরি করছে এখন, কারণ এটা অ্যাডাপটিভ ফরম্যাটে। তো একটা ছাত্র, যারা দুই ছাত্র বসলো পাশে, একজন অনেক কিছু কারেক্ট করছে, ওর পরীক্ষাটা কিন্তু আরেকটু ডিফিকাল্ট হবে। ওরা কিন্তু আরেকটু স্টাইভসন, ব্রঙ্কস, ব্রুকলিনের কাছে যেতে পারছে। যে ছেলে অথবা ছাত্রছাত্রী হয়তো প্রিপারেশন না করলো ওরকম ভাবে, আর ওরা কয়েকটা প্রশ্নতে একটু ভুল করলো, ওদের পরীক্ষাটা অটোমেটিকলি ইজি হতে থাকবে। আর ওদের যতই মানে ভুল হবে ততই ওরা পরীক্ষাটাও ইজি হয়ে থাকবে, আর ওরাও আগাতে পারবে, স্কোরটাতে বোঝা যাবে। সো এটা কম্পিউটার অ্যাডাপটিভ একটা সফটওয়্যার আছে যারা বিজনেস স্কুল এসএটির জন্য এভাবে করে। কিন্তু সোফার দেখেছি প্রত্যেকবার যে মেটেরিয়ালটা বদলানো ছাড়া আমাদের আমাদের প্রত্যেকটা এসএটি ক্লাস এখন ডিজিটালি। ছেলে মেয়েদেরকে বলি কম্পিউটার নিয়ে আসতে, তো সারাদিন আইপ্যাডে বসে গেমস না খেলতে খেলতে ইউটিউব, টিকটক এগুলো না করে একদম একটা ওরকম সফট একটা আপনার ল্যাপটপ, যেটা আইপ্যাড, যেখানে এখানে পরীক্ষা নেওয়া যায়, ওগুলাতে আমরা এখন পরীক্ষা দিতে শুরু করেছি। তো আশা করছি না যে ডিজিটাল ফরম্যাটটা ছাত্রদের জন্য যে অসুবিধা হবে। আচ্ছা, এটা একটু আপনার কাছ থেকে শুনে, স্টুডেন্ট প্লাস হচ্ছে অভিভাবক মানে গার্ডিয়ান যারা আছে, তাদের প্রস্তুতিটা কেমন হবে? এখন প্রিপারেশন প্যারেন্টসদের, স্টুডেন্টসদের অ্যাডজাস্টমেন্টটা একটু একটু ডিফিকাল্ট হবে বাড়িতে। কারণ এখন যখন বলবে আমি প্র্যাকটিস করছি, কম্পিউটার সামনে যখন আছে ছেলেমেয়েরা, ছেলেরা জানি আমরা গেমস খেলছে, আর আমার মেয়ে আছে, ও সারাক্ষণ ও কম্পিউটার চেয়ে ওর ফোনটা তার জন্য সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়া হোক, ওখানে টিকটকে কি দেখানো হচ্ছে, আমরা যতই বলি আধা ঘন্টার চেয়ে বেশি দেখবা না ইউটিউবে, আধা ঘন্টার প্রতিদিনের চেয়ে বেশি লিমিট রাখি, কিন্তু বাচ্চারা তো ওদের মতো সুযোগ পেলে করবে। তো এখানে আমাদের অনেক পিছিয়ে যাচ্ছি আমরা মা বাবারা, কারণ ওরা কি ডিভাইস নিয়ে করছে। এখন যখন আমরা ওখানে হোমওয়ার্ক দিতে হয়, ছেলেমেয়েরা বলবে না আমি তো হোমওয়ার্ক করছি এখানে, কিন্তু আসলে যে ওরা গেমস খেলছে, এখন ওই চ্যালেঞ্জটা বাবা মাদের। তো ওরা অনেক সময়, প্রায় সময় আমাকে ফোন করে আমার ডাইরেক্ট লাইনে, বলে ডক্টর খান, আমার ছেলে মেয়ে তো আমার কথা শুনে, আপনার সাথে কখন কথা বলতে পারি? আজকে 7টায় আপনাকে ফোন করলে তখন কথা বলা যায় নাকি? সো আমার বাড়িতে যেরকম আমার ছেলে না আমার কথা শুনতে পছন্দ করে না,
সব সময় প্রত্যেক বাড়িতে এরকম মা বাবার কথাটা অনেক সময় লাস্টে শিখি যখন অন্যদের থেকে আসল শিক্ষাটা হয়। এই যে এতগুলো ছেলে মেয়ে নিয়ে কাজ করছেন, আমি জি। আসবো একটু পরে আপনাদের সফলতা সাকসেস যে রেট Of সেটার course. উপরে আসবো, কিন্তু এই যে এতগুলো ছেলে মেয়ে নিয়ে কাজ করছেন, আপনি যেটা বলছিলেন একটু আগে, যেটা বলছিলেন অন দ্যাট নোট, আপনি অভিভাবকদেরকে আসলে কি পরামর্শ দিবেন এই বাচ্চাদেরকে যে স্ক্রিন অ্যাডিকশন থেকে সরিয়ে রাখার ক্ষেত্রে? স্ক্রিন এডিকশনটা আমার বাড়িতে এখনো যুদ্ধ হচ্ছে, কারণ ওরা ওখানে কি দেখছে, কিরকম ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, কিরকম এজ অ্যাপ্রোপ্রিয়েট জিনিস দেখছে নাকি। তো এগুলা পুরোপুরি একটা পরীক্ষা। বাসায় যত সফটওয়্যার রাখি, প্যারেন্ট কন্ট্রোল, বাসার বাইরে হলে অন্য জায়গায় ওয়াইফাই পেয়ে যে কোনো ভাবে অ্যাক্সেস যেটাই করতে চায় পাবে। তখন ছেলেদের সাথে দেখছি বেশি রোবলক্স, মাইনক্রাফট, ফর্টনাইট, এই ভিডিও গেম, কল অফ ডিউটি। তো এই জিনিসগুলো শুনলে ওরা খুব এক্সাইটেড হয়ে যায়। আচ্ছা। আমার বাড়িতেও তো এখন আমার বাড়িতে চেষ্টা করি বোঝাতে, যে আমার মেয়েকে বলি তুমি আগে 4:30 থেকে 5:30 তখন তুমি খানের হোমওয়ার্কটা করো, তখন তুমি এই প্র্যাকটিস বই থেকে এক্সট্রা হোমওয়ার্কটা করো, এগুলো শেষ করতে পারলে তখন তুমি আধা ঘন্টা 45 মিনিট তারপরে করো। কারণ ওরা দেখি যখন এটা আগে শুরু করে, এটা করতে 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 ওদের ডোপামিন ডিপ্লিশন হয়ে যায়, ওদের ব্রেনের অনেক ক্ষতি হয়ে যায়, যেটা সায়েন্টিস্টরা সবসময় জানে, বলে পাচ্ছে, থাকে। আমার রিপোর্ট আসছে। সো ওইটা করতে করতে টায়ার্ড, তখন হোমওয়ার্কে বসবে, হোমওয়ার্কের জন্য টায়ার্ড। আমরাও কিন্তু আসলে বড়রাও একই ভুল করছি। ঘুমার আগে আমরা সব দেখছি ফেসবুকে কি হলো, বাংলাদেশে কি হচ্ছে, ডাইভার্সিটি প্লাজাতে কি হচ্ছে, এখানকার নিউজে অনেক সময়। আর যখন নিউজের কোন একটা গন্ডগোল হয় তখন তো আমরা অনেক মানে ফিক্সেটেড থাকি, তো এগুলো আমাদের ঘুমের জন্য অনেক ক্ষতি। একটা অ্যাংজাইটি কাজ করে, Of course. এবং এত বেশি আপ ডাউন হচ্ছে ইনফরমেশন গুলো, এই হচ্ছে ফানি, এই হচ্ছে স্যাড, অনেক কিছু লাইফের সাথে আমরা রিলেট করে ফেলি। তো আপনি যেটা বলছিলেন যে বাচ্চাদের ডোপামিন রিলিজ হয়, কিংবা তাদের ব্রেইন আসলে এত দ্রুত এতগুলো ইমোশন একসাথে এটা জেনারেট আমার করতে পারে না। খুবই খারাপ লাগে, কারণ এখন একটা বাচ্চার ব্রেন ডেভেলপ হয় 22 বছর, 23 বছর, 24 বছর পর্যন্ত। এই সময় অনেক কিছু হতে পারে যেটা আমাদের ব্রেনটা ডেভেলপমেন্টটা অন্যদিকে নিয়ে নিতে পারে। সো এটাই আপনারা খেয়াল করবেন। স্ক্রিন টাইমটা আমারও বাড়িতে পরীক্ষা, আমাদের যখন সেন্টারে আনি তখন আমাদের টিচাররা এগুলা নিয়ে চেষ্টা করে ওদেরকে বোঝাতে। এখন আমাদের স্ক্রিন টাইম প্রিভেনশন নিয়ে আমাদের সব বাচ্চাদেরকে ভিডিও দেখানো হয়, ওদেরকে অটিজম নিয়ে শেখানো হয়, ওদের কমিউনিকেশন বাড়াতে হয়, মানুষের সম্বন্ধে একটা কম্প্যাশন দেখাতে হয়, অন্যদেরকে বুলিং না করতে হয়। এগুলো আমরা নিজের ইউটিউব তৈরি করেছি হার্ভার্ড থেকে, আমার ওভারসাইটে, আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমরা সবাই মিলে চেষ্টা করছি এগুলা সেন্টারের মধ্যেই প্যারেন্টসদেরকে সেভ করতে। পড়াশোনায় ফোকাস ধরে রাখার জন্য কি পরামর্শ দিবেন? পড়াশোনাটা একটা জিনিস, আর আপনি তো জানেন আপনার বেবি আছে, পড়াশোনা যত ইম্পর্টেন্ট একটা ছেলে মেয়ের কনফিডেন্স লেভেল, ওদের নিজের উপর একটা বিশ্বাস রাখা, ওদের আপনি সঙ্গে সঙ্গে আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, ওদের কি কত অ্যাংজাইটি থাকতে পারে। সো এখন দেখছি যে বাবা মারা অনেক স্যাক্রিফাইস করছে, সারাক্ষণ 7 দিন খাটনি করতে হচ্ছে। আমাদের ভাবিরা, আপুরা, আন্টিরা অনেক স্যাক্রিফাইস করে আইদার একটা ডাবল কাজ করছে আশেপাশে, অথবা ছোট বাচ্চা থাকলেও ওদেরকে দেখাশোনা করছে, তো শাশুড়ি, নানা নানি এদেরকে দেখানো তো আমাদের একটা দায়িত্ব শুরু হয়ে গেছে এই বয়সটাতে। সো এই ফাঁকে ফাঁকে ছেলেমেয়েরা অ্যাডভান্টেজ নিচ্ছে, জানে বাবা খুবই বিজি, মা পুরাপুরি নানির শরীর নিয়ে কিভাবে নানির ডায়ালিসিস হতে হবে, তবে যেটাই পরীক্ষা থাকুক ওটা নিয়ে। তা এখন বাচ্চারা এই সময়তে অন্য ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ড গ্রুপস নিয়ে ক্লাস কাট করা, অথবা মানে পড়াশোনাটা একটু বাদ দেওয়া, ওদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়, যেটা যারা সোশ্যাল মিডিয়া যারা তৈরি করে, ফেসবুক, টিকটক, এটাই ওদের টার্গেট। আমাদের ছেলে মেয়েদের ব্রেন হলো ওদের টার্গেট। আপনি যে বলছিলেন যে বন্ধুদের বিষয়টা আসি, মানে আসলে কোম্পানি নির্বাচন করাটা, বন্ধু নির্বাচন করাটা, কাদের সাথে বাচ্চা কাচ্চা মিশছে, এটা আসলে কতটা জরুরি? এটা সবচেয়ে জরুরি। আমাদের বাচ্চাদের পড়াশোনাটা, আমরা আছি খানে, জানেন সবাই 30 বছর ধরে খানে নাম্বার 1 আছে, স্টার্টসে, কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষার সাথেও
প্যারেন্টসদেরকে বোঝাতে হয় দেখেন কাদের সাথে মিশছে আজকাল। আহ, আমি সবসময় জিজ্ঞেস করি ফোনে, আচ্ছা কোন মাসে ওদের ড্রপটা শুরু হলো? না এটা তো ধরেন 6 মাস ধরে। আচ্ছা তখন কি নতুন কোনো ফ্রেন্ড গ্রুপ? আহ তখন হচ্ছে না, হ্যাঁ তখন থেকে তো আমাদের সাথে কোনো মানতে চায় না, শুনতে চায় না কথা। ফ্রেন্ডরা যেটা বলে আমার কাছে এসে কান্নাকাটি করে প্যারেন্টসরা, আমরা তো আপনাদের ওখানে ছোটকাল থেকে আছে, আমি পাঠাতে চাই কিন্তু আমার ছেলে মেয়ে কোনো শুনতে চায় না, আপনি কখন একটু ওদেরকে বোঝাবেন? আচ্ছা। তখন আমি একটু আমিও তো সিচুয়েশনে পড়ে যাই, কারণ আমিও তো ওদের এক টিচার। তো আমিও চেষ্টা করি, আমাদের অনেক মহিলা ম্যানেজার আছে, অনেক মানে ইয়াং ফিমেল স্টুডেন্টস এর জন্য। আর আমার পরে অনেক আমার ছোট ভাই আছে যারা যারা টিনেজ ছেলেরা, ওদেরও একটু মেন্টরশিপ, গাইডেন্স, কাউন্সেলিং এগুলাই দেখি। এগুলা না করলে পড়াশোনাটা কোনোদিন হবে না। কিন্তু পড়াশোনাটা আমরা আছি, কিন্তু লাকিলি আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে, আমারও 2 ছেলে মেয়ে আছে। আর আমার ওয়াইফও খুবই সবকিছুর মধ্যে খুবই একটা কেয়ারিং ভাবে সবাইকে একসাথে রাখে। আপনি বলছিলেন যে অভিভাবকরা এসে আপনার কাছে অভিযোগ করে কিংবা কান্নাকাটি করে কিংবা এক ধরনের হচ্ছে হতাশা ব্যক্ত করে। অভিভাবকরা নিজেদের জায়গা থেকে আসলে যতটুকু বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দেওয়া দরকার সেটা আসলে কতটুকু দিচ্ছেন? আমি নিজের বাড়িতে না না, অন্যরা? অভিভাবকরা যখন আপনার কাছে এসে অভিযোগ করেন তখন আসলে তাদের জায়গা থেকে তা আমি কতটুকু? বলি, এটা ফোনে বলতে কষ্ট হয়, সামনাসামনি আনলে বলতে পারি। দেখেন ভাইয়া, ওরা যে একটা রিয়াকশন করছে, অনেক সময় আপনাদের সাথে সময়টা বেশি দরকার। আপনারা কাছে নিয়ে আসবেন, বকা দিবেন না, বলবেন না না তুমি এটা করলে বাসা থেকে বের করবো, মানুষরা কি বলবে, তোমাকে ওখানে পাঠাতে, এরকম এরকম ঝগড়া করতে করতে তখন সিচুয়েশন আরো খারাপ হয়ে যায়। আচ্ছা। অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন হয়ে যেতে পারে একটা টিনেজার। কোনো সময় চাবো না যে একটা টিনেজারদের, সো বাবা মাদের কিন্তু ওরা কিভাবে সময়টা দিবে। বাচ্চারা একটা বয়সে আসছে যে ওরাও ওদের বাবা মার কোন ওদের টপিকসটা আলাদা। তো এখন এইভাবে চেষ্টা করি যে ওদের ব্রিজ একটা ওদের মধ্যে যদি কেউ থাকে, একটা কলেজ স্টুডেন্ট এখানে বড় হয়েছে কিন্তু বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, কুইন্সে বড় হয়েছে, ব্রঙ্কসে বড় হয়েছে, ওরাও এক সময় একই পরীক্ষা, একই এসএটি, একই কলেজ, একই কনভারসেশন বাবা মার সাথে করতে হয়েছে। সো ওইটাই সবচেয়ে জরুরি। শুধু বাবা মারা না, আমাদের যে স্টাফরা ইউনিভার্সিটি লেভেল, আমার একটা স্টাফের সম্বন্ধে বলি, কনগ্রাচুলেশন, আমাদের একটা স্টাফ এই সপ্তাহে পিএইচডি শেষ করেছে। ওকে, গ্রেট। তো আমাদের আরেকটা স্টাফ মেম্বার যে আমাদের লিড করছে, উনি রেসিডেন্সি ম্যাচ পেয়েছে। আচ্ছা। তো ডক্টর ইনশাল্লাহ তাজমিয়া, ডক্টর ইশাক, ওদেরকে আমার নিজের থেকে খুবই বড় একটা কনগ্রাচুলেশন। আর সবাইকে একটু দেওয়ার জন্য রিকোয়েস্ট করি, কারণ এরা মেডিকেল স্কুল শেষ করতে করতে আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষার ওভারসাইট করেছে, আপনাদের স্টাইবেশন ঢোকা। তো এখন ওরা যে একসময় ছোটকালে খানে পড়তো, এখন ওরা রেসিডেন্সি শুরু করছে, মেডিকেল স্টুডেন্ট শেষ করছে, আরেকজন পিএইচডি শেষ করছে। সো যাদের হাতে বড় হচ্ছে, এটা পড়াশোনা ছাড়া বাকি যেগুলা বললাম ওটা একটু আগে করলে পড়াশোনাটা অনেক ভালো করা যায়। জি, ওনাদেরকে টিভিএন 24 এর পরিবারের পক্ষ থেকেও অনেক অনেক কংগ্রাচুলেশন। ইভান খান, আপনি বলছিলেন খান টিউটোরিয়ালের যে সাকসেস আপনি শেয়ার করছিলেন আমাদের সঙ্গে, বিশেষত হাই স্কুলে 5,000 শিক্ষার্থীকে ভর্তি করানোর যে সাকসেস রেট, এটার পেছনে আসলে কোন উদ্যোগটা কাজ করেছে কিংবা এটার পেছনের মানে এটার নেপথ্যের আসলে রহস্যটা কি, এটা জানতে চাইবো। বলতে গেলে আমি অনেক কান্নাকাটি শুরু করবো সবার সামনে, তো আর তাড়াতাড়ি বলিনি, এটা আমার বাবা মার থেকে। ওরা সবসময় শুরু থেকে সুযোগ পেয়েছিল, দেশের বাইরে একটা সুযোগ ছিল ইউক্রেনে পড়াশোনা করতে, ওখান থেকে ওরা বিয়ের পর ইংল্যান্ডে আমার বাবা মাস্টার্স শেষ করলেন, এখানে পিএইচডি শেষ করলেন, আমার আম্মা এখানে মাস্টার্স শেষ করেছিলেন। তো আমাকেও যখন মানুষ করেছে, আমাকে রেজ করেছে, আমি কুইন্সে বড় হয়েছি। পড়াশোনাটা সবসময় আগে ছিল, কিন্তু পড়াশোনা ছাড়া আরো জরুরি ছিল সম্মান দিয়ে মানুষের সাথে ব্যবহার করা। আর মানুষের কোনো সময় যদি একটা বিপদে পড়লে
ওদের জন্য ঠিক মতো খেয়াল রাখা। তো আমার দাদা ছিলেন, আমার খালা দেখছেন, আমার নানি, আমার ছোট খালা আছেন, আমার ফুপিরা আছে। সো আমাদের চেষ্টা করি, আমরা সব বাঙালিরা অনেকটা সেম। যখন দেখি আরেকজনের কষ্ট হচ্ছে, আমরা যদি দেখি আমাদের কিছু একটা করার থাকে এই জিনিসটাকে হেল্প করতে, সেভ করতে, তখন আমার জন্য অনেক একটা দোয়া এসেছে যে আমার এই দেশে অনেক শিক্ষা পেয়েছি আমি। বাবা মা জোর করে আমাকে মেডিসিন শেষ করিয়েছে, মেডিসিনের পরে আমি পাবলিক হেলথ করেছি, পাবলিক হেলথের পরে বিজনেস ডিগ্রি করেছি, আর এই 20-25 বছর হয়ে যাচ্ছে আমি খান চালাচ্ছি আমার মার সাথে। সো প্রত্যেকটা এক্সপিরিয়েন্স একটার পর একটা এখানকার নলেজটা থাকাতে আমরা চিন্তা করতে পারি। আমরা চাইলে বলতে পারতাম যে আমাদের সবচেয়ে হাইয়েস্ট ফিজ, এটা আমরা সবাই জানে আমরা সবচেয়ে হাইয়েস্ট ফিজ না। আমরা চাইলেও আমরা একটা ক্লাসে 40 জন রেখে একটা টিচার রেখে বলতাম যে না, পয়সা দিয়ে রাখেন। অথবা এইগুলা আমাদের ক্লাসে দেখবেন প্রত্যেকটা একদম বাচ্চাদের জন্য মাত্র 8টা-10টা সিট ম্যাক্সিমাম। প্রত্যেকটা ক্লাসরুমে টেকনোলজি থেকে শুরু করে আমাদের ট্রেনিং যেটা দিই, এটা আমার আমার বাবার থেকে শুরু করে, আমার আম্মার থেকে শুরু করে, আমার পুরো ফ্যামিলি, আমার নানি, খালা, তো এটা আমাদের একটা ফ্যামিলির মধ্যে আছে, যেটা আমরা চেষ্টা করি যেই খানে জয়েন করে ওইটার সঙ্গে সঙ্গে আমাদের থেকে ডাইরেক্টলি পায়, আর আমরা বুঝাই, দেখো তোমরা আমাদের থেকে গাইডেন্সটা পাচ্ছ, সাপোর্টটা পাচ্ছ, সাহসটা পাচ্ছ, একটা জিনিস আশা করি আমাদের প্রত্যেকটা ছাত্রদের জন্য তোমরাও 10 গুণ বেশি করবা। মানে আপনি হচ্ছে ফ্যামিলি বন্ডিং কিংবা পারিবারিক বন্ধন যেটা, সেটার উপর খুব গুরুত্ব দিচ্ছেন এবং যে কোনো পরিস্থিতিতে আসলে একজন আরেকজনকে সাপোর্ট করার যে বিষয়টি সেটি বলছেন। এটা করতে পারলে সবাই দেখবেন অনেক আগাচ্ছে ইনশাআল্লাহ। জি, আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নেই। শাকিল হোসেন টুটুল, আচ্ছা, প্রথমে উনি আপনাকে সালাম দিয়েছেন, তারপর উনি বলছেন, ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি এ হেয়ার কাট ইন পাবলিক স্কুল ইন এনওয়াইসি ইন ফিউচার? কেউ চুল কাটতে চায় না, অভিযোগ তুলেছেন। হেয়ার কাট মেজর, বার্বারশপ মেজর? না না, তিনি বলছেন যে পাবলিক স্কুলগুলোতে, নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে কোনো হেয়ার কোট থাকা উচিত কিনা, কারণ বাচ্চারা চুল কাটতে চায় না। চুল কাটতে চায় না, এটা আসলে নিউ ইয়র্ক শহরের মতো জায়গায় করবে না, কারণ নিউ ইয়র্ক শহরের মতো জায়গায় সেলফ এক্সপ্রেশনটা অনেক বেশি সাপোর্ট দেয়। তো একটা ছেলে মেয়ে যদি পুরাপুরি নাড়া মাথা করতে চায়, ওর নিউ ইয়র্ক শহরের মতো জায়গা করতে দিবে। একটা ছেলে মেয়ে যদি পুরাপুরি চুলটা একদম ফ্লোর পর্যন্ত রাখতে চায়, এটাও কোনো নিউ ইয়র্ক শহরের মতো জায়গা কোনোদিন আশা করি না যে এটার সম্বন্ধে। এই যে স্টাইলিং নিয়ে বাবা মায়ের সঙ্গে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় বাচ্চা কাচ্চাদের। হ্যাঁ, নিউ ইয়র্ক শহরের স্কুল সিস্টেমে কিছু করবে না, কিন্তু প্রত্যেকটা বাড়িতে 14-12 বছরের ছেলে যদি একটু করে সাইডটা পেইড না করতে পারলে স্কুলে যেও হাসাহাসি। ওটা যদি কোনোভাবে মায়ের পিছনে করে আমরা করে আসি, আজকাল এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, লো টেপার ফেড, ওইটা করলেও বাসায় এসে মা বাবার থেকে একটা বকা, কারণ এখন খালারা কি বলবে, অন্য মানুষরা কি বলবে, তুমি কিরকম চুল কাটলা, সেটা 40 বছর ধরে আমিও ফেস করেছি বাসায়। এই কালচারাল কনফ্লিক্ট গুলো আসলে দূর করা যায় কিভাবে? এটা কালচারাল কনফ্লিক্টটা আমাদের এখন সব দিক থেকে বুঝতে হবে। আমরা যারা বাবা মারা, আমরা এক সময় বড় হয়েছি ইন্টারনেটের আগে, যখন আমার ফোনে নাম্বার মুখস্থ করে করছি, অথবা বাইরে সন্ধ্যা রাত পর্যন্ত আমরা দৌড়াদৌড়ি করছি সাইকেল সহ, আমরা সবাই যেভাবে বড় হয়েছি। এখন ইন্টারনেট, ফোন, এগুলো আসার পর সবাই ভিতরে, সবাই একদম কম্পিউটারে ফোন নিয়ে করছে, এটা আমাদের একদম পিছিয়ে আছি। তো এখন ওইটা একটা জেনারেশনাল গ্যাপ, আর একটা গ্যাপ যেটা আপনি বললেন অন্য দেশ থেকে আসা। তো আমাদের বাচ্চারা যে এখানে বড় হচ্ছে, ওরাও কিন্তু দেশের এক্সপিরিয়েন্সটা কোনোদিন ফার্স্ট হ্যান্ড পায় নাই। তো এখন আমাদের বাবা মাদেরও একটু সময় দিয়ে, ধৈর্য দিয়ে শিখাইতে হবে আমাদের দেশের কালচারটা, আমাদের ভ্যালিউজটা। আর বাবা মাদের এই দেশের যত কিছু খারাপ বলতে পারি, নিশ্চয় কয়েক জিনিস আছে যে এই দেশে ঠিক মতো হচ্ছে। তো ওই জিনিসগুলাও যদি, পজিটিভ জিনিসগুলা বাচ্চারাও বাবা মাদেরকে নিয়ে আসতে পারে, বাবা মারা একটু ওপেনলি বুঝলো, না আমরাও তো
প্রথমে ধরেন আমাদের যে ধর্ম মুসলিম হিন্দু বুদ্ধিস্ট আমরা যে দেশ থেকে আসি যে ভাষায় বলি এগুলো তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা লাইক ইট অর নট এই দেশে, লাইক ইট অর নট এরকম কষ্টের শহরে। তো এই শহর থেকে ওভার বাই সময় যেতে যেতে আপনিও দেখবেন অনেক বাবা মারা ওদের ছেলে মেয়েদের সাথে ভালো বন্ড রেখে দুই সাইডের সমন্বয় করাটা সম্ভব হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইভান খান, খুব ছোট্ট করে একটু শুনবো, এই সামারে জুনে 4টি ফ্রি কলেজ ওয়ার্কশপ হচ্ছে আয়োজন করা হবে, এতে যদি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সুবিধাগুলো কি, খুব ছোট্ট করে শুনবো, সময় খুব কম। অফকোর্স, তো এখন কলেজ ঢোকার জন্য ভালো জিপিএ দরকার হয়, ভালো এপি নিতে হয়, কিন্তু প্যারেন্টস আর শুধু ভাবে যে না ভালো এসিটি করলেই হবে, কিন্তু এসিটির সাথে আপনি যারা এনওয়াই করছে কলেজে যাচ্ছে সবাই 99 অ্যাভারেজ, সবাই 1550। এখন যখন এত ওয়ার্কশপের কথা বলছিলাম, ওয়ার্কশপের কথা, যে এসেটা সবসময় একটা ছেলে মেয়েকে একটা স্ট্যান্ড আপ করতে পারবে। আপনি যতই ভালো করবেন পড়াশোনায়, নিজের সম্বন্ধে জানা, নিজের সম্বন্ধে লেখা, এটা খুবই জরুরি একটা স্কিল কলেজ অ্যাপ্লিকেশনের সময়। আমাদের 4টা ওয়ার্কশপ হচ্ছে জুনে, 1, 2, 3, 4। আমরা আশা করি পার্টিসিপেন্টরা ল্যাপটপ এনে আমাদের সাথে এসেগুলো করবে, বুঝবে স্ট্রাকচারটা, গ্রামারটা, আমরা রিভিউ করাবো, আমরা পাঠাবো। বাই দ্য এন্ড অফ 4 উইকস আশা করি অ্যাট লিস্ট 1 পারফেক্ট কলেজ এসে হয়ে যাবে। জি, ডক্টর ইভান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দিয়েছেন। টিবিএন শর্ট সবাইকে, আপনাকেও আর আপা আপনাদের ফ্যামিলিকে সবাইকে আমাদের অনেক দোয়া পাঠাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক কোথাও যাবেন না, সাথে থাকবেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি দ্য ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় অংশ নিয়ে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। একদম অনুষ্ঠানের শুরুতেই জানিয়েছিলাম যে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আলোচনায় থাকছে ক্যাশে বাড়ি কেনা, ঝুঁকি না সুবিধা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একজন বিশেষজ্ঞ অতিথির সঙ্গে তো আছেনই, দর্শক আপনারাও থাকতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। TBN 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। TBN 24 নিউজ নেটওয়ার্কে যদি আপনি কিছু জানাতে চান, আপনার যে কোনো মতামত জানাতে পারেন। আর ক্যাশে বাড়ি কেনা সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বেটার হোমস রিয়েলটির সিইও আসিফ এ চৌধুরী। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ টিপেন ভিউয়ার, আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই রিয়েল এস্টেট এই প্রোগ্রামে। জি, ক্যাশে বাড়ি কেনা নিয়ে কথা বলবো। শুরুতেই জানতে চাইবো যে ক্যাশে বাড়ি কেন কিনবেন, সুবিধা নাকি কোনো শঙ্কা থাকে? প্রথমেই বলে নিই যে ক্যাশ একটা পাওয়ার যেটা ক্রিয়েট করে এই রিয়েল এস্টেট মার্কেটে। অনেক সেলার বা ইনভেস্টাররা টাইম ওয়েস্ট করতে চান না। এটা যখন আপনি মর্গেজের জন্য অ্যাপ্লাই করবেন, একটা টাইম কনজিউমিং ব্যাপার, প্রায় 3 মাসের মতো লেগে যেতে পারে। তো যারা বাড়ি বিক্রি করবেন তারা হয়তো অনেক সিচুয়েশনের মধ্যে আছেন, বা ইনভেস্টার যারা আছেন মুভ অন করতে চাচ্ছেন, কারণ টাইম ইজ মানি একটা কথাও আছে। তো সেক্ষেত্রে আপনি যারা ক্যাশ ডিল করে থাকে সাধারণত 20 to 25% কম দামে বাড়ি কেনার একটা সুযোগ থাকে। এইভাবেই নিউ ইয়র্ক সিটিতে যা ট্রানজাকশন যেগুলো হয় ক্যাশ ডিলে, সেগুলা 20 থেকে 25% কমে পাওয়া যায়। সো এটা দিস ইজ একটা প্লাস। এবং যারা কিনবেন তাদের জন্য প্লাস, কারণ দে মেকিং মানি আউট অফ ইট। আর বা মনে করেন আপনি 200,000 টাকা একটা বাড়িতে প্রফিট পাচ্ছেন, সেটা অনেক অনেক বড় ব্যাপার। তো এই জন্য ক্যাশ ডিলের ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটির মানুষরাও ক্যাশ ডিলে উৎসাহী হচ্ছেন, কারণ অনেকের হাতে টাকা আছে বা রিফাইন্যান্স করছেন, আরেকটা লোন নিতে চান না, সেইভাবে ওনারা আগাচ্ছেন। এই ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না? ক্যাশের ঝুঁকি সেলারের জন্য ঝুঁকি থাকে, সে যদি ট্র্যাডিশনাল মর্গেজ দিয়ে করতো সেটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকতো, কারণ আপনি ওপেন ফর অল। বাট দেন এগেন, যখন আপনি একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, হয়তো আপনার পারিবারিক নিড বা আপনি মুভিং করবেন, সময় কম আপনার, তখন আপনি এই সময় নষ্ট না করে যা পেলেন তাই। মর্টগেজ এবং ক্যাশে বাড়ি কেনা, এই দুটার মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা যে আপনি মার্কেটের যে প্রাইস যেটা ডিকটেট করতেছে, সেটা থেকে আপনি যদি লোন করে থাকেন সেই প্রাইস বা বেশি দিয়ে আপনি কিনছেন। আর যদি আপনি ক্যাশ দিয়ে কিনে থাকেন, সাধারণত আপনি 20 থেকে 25%
কমে অফার দিলেন এবং সেটা মোস্ট লাইকলি অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ অল দ্য সিচুয়েশন ডিপেন্ডিং অন একজন ইনভেস্টার সেটা ওয়েস্ট করতে চায় না, 3 মাস 4 মাস ওয়েট করতে চাচ্ছে না। সে যা সামনে পাবে 2 সপ্তাহ যদি ক্লোজ হয়ে যায় সে ডিলটা সে সেটাই নেবে। যারা হোম ওনার যারা মনে করেন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভিং করবেন বা তাড়াতাড়ির মধ্যে আসেন, এরা কোনো রিস্ক নিতে চান না। 3 মাস পরে দেখা গেল যে লোনটা হইলো না, তখন আরো 3 মাসের অপেক্ষায় 3 মাস থেকে সেটা 6 মাসে চলে গেল, তখন একটা আনসার্টেনিটির মধ্যে আপনি পড়ে গেলেন। তো অনেক সেলাররা বা হোম ওনাররা সেই চান্সটা নিতে চায় না, যারা ক্যাশ ওভার করে তাদেরকেই প্রেফার করে। আচ্ছা, ক্যাশে বাড়ি কেনার সময় কি সেক্ষেত্রে মানে ক্রেডিট স্কোরের প্রয়োজন হয়? না, আপনার ক্রেডিট স্কোর হয় না, বাট 10,000-এর উপরে যদি আপনি কোনো ট্রানজাকশন করে থাকেন সেটা আপনাকে আইআরএস এর একটা ফর্ম আছে, সেটা আপনাকে করতে হবে। সেটা আপনি অ্যাকাউন্টেন্টের কাছে গেলেই আপনার সিপিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে যারা আপনার ট্যাক্স প্রফেশনাল তারা সেটা করে দিবে। আচ্ছা, মানে ক্যাশে যখন কেউ একজন বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে আসলে ট্যাক্সে কি ধরনের প্রভাব পড়ে? আপনি যদি উইদিন ক্যালেন্ডার ইয়ারের মধ্যে সেটা বিক্রি করে দেন তো সেটা তো খুব একটা নর্মাল যে ট্রান্সফার ট্যাক্স সেগুলো দিতে হবে, বাট আদার দেন দ্যাট আপনি কন্টিনিউ যদি ব্যবসার খাতিরে আপনি ইনভেস্ট করে থাকেন। সাধারণত যারা আমাদের কমিউনিটিতে বা অন্যান্য কমিউনিটি থেকে যারা ক্যাশে ট্রানজাকশন করতেছেন বাড়ি বা রিয়েল এস্টেট, শুধু রিয়েল এস্টেট বলতে শুধু বাড়ি না, ব্যবসা প্রতিষ্ঠান, মিক্সড ইউজ প্রপার্টি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিল্ডিং যারা কিনতেছেন বা ব্যাংকের অকশনের বাড়িগুলো যেগুলো কিন্তু সেগুলোও কিন্তু ক্যাশ দিয়ে হয়ে থাকে। বাট উইদিন ক্যালেন্ডার ইয়ারের মধ্যে যদি আপনি সেটা করে ফেলেন তো সেটা ট্যাক্সের কোনো ইয়ে পড়ে না, কোনো প্রভাব পড়ছে না। মার্কেট ভ্যালুটা আসলে কিভাবে ঠিক করা হয় যখন কেউ ক্যাশে বাড়ি কেনে? তো অফকোর্স আপনি তো একজন রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমেই আপনি কিনবেন, সে আপনাকে সে নির্দিষ্টভাবেই বলে দিতে পারবে প্রপার্টি ভ্যালুটা কতটুকু, বা আপনি নিজেও একটা হোমওয়ার্ক করে নেবেন। আপনার তো যেহেতু আপনি এই লাইনে আছেন, আপনার সেটি বোঝার ক্ষমতা আছে যে আপনি কতটুকু যাবেন কতটুকু যাবেন। সাধারণত ক্যাশ ইনভেস্টাররা সবসময় ডিল খুঁজে থাকে, এবং যে সেলার যারা ওনারাও জানেন যে এটা যেহেতু ক্যাশ ডিল ছাড় দিতেই হবে। অ্যাকচুয়াল ভ্যালু যদি 800,000 হয় তখন দেখা যাচ্ছে সেটা যারা সেলার 600,000-এ বিক্রি করছেন। অনেকে এই যে ইদানিং কালে দেখা যাচ্ছে যে ব্যাংকের বাড়িগুলোতে যে টেনেন্ট সহ ফোরক্লোজ যেগুলো হয় এগুলোতে টেনেন্ট থাকে, টেনেন্ট সহ অনেকেই কিনছেন, কারণ ভ্যালুটা অনেক কম পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো যে টেনেন্ট যে বাড়িতে আছে সেটাকে ইদার টেনেন্টদেরকে আপনি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিয়ে ওদেরকে মুভ আউট করতে হবে, অথবা আপনি কোর্টে যায় ইভিকশন প্রসেসের মাধ্যমে করতে হবে। সেটা করতে আপনার 6 থেকে 8 মাস বছরখানেক লেগে যায়। তারপরেও মনে করেন অনেকে এই রাস্তায় হাঁটছেন, কারণ 100,000 যদি লাভ হয়ে থাকে আপনি কেন নেবেন না? কারণ অন্যান্য জবে সেটা গ্যারান্টি নেই। আপনি যদি 3টা বাড়ি নেন, 3টা বাড়িতে যদি আপনার $300,000 আসে, সে $300,000 এন্ড অফ দ্য ইয়ার। তো অনেকেই আমাদের কমিউনিটিতে মানে 3-4 জন মিলে কম্বিনেশন হয়ে ইনভেস্ট করছেন, উইচ ইজ ভেরি গুড। আমি বলবো যে এটা সেফ ওয়ে টু ইনভেস্ট মানি রাদার দেন ইউ পুট ইউর মানি ইন স্টক মার্কেট অ্যান্ড ইউ লুজ এভরিথিং ইন 3 months। এটা থেকে রিয়েল এস্টেট যে এটা সেফ ব্যাট সেটা বলা যায়। আচ্ছা, আমি আমেরিকা মানে নিউ ইয়র্কের কথাই বলি। বর্তমানে নিউ ইয়র্কে আসলে ক্যাশ বায়ার যারা আছেন তাদের অবস্থাটা আসলে কেমন, আপনি একটু এক্সপ্লেইন করবেন কিনা আপনার অভিজ্ঞতা থেকে? ট্রুথ ইজ দে অল মেকিং মানি। অনেস্টলি যারা আমাদের কমিউনিটিতে যারা ইনভেস্ট করেছেন, করতেছেন বা করবেন, দে অল মেকিং মানি। কোনো ক্ষেত্রে হয়তো 10টা বাড়ি কেনার পরে দেখা গেল যে 8টা বাড়িতে প্রফিট হচ্ছে, 2টা বাড়িতে হচ্ছে না। সো রেশিও মেকিং মানি ইজ লট হায়ার দেন অন এনি আদার বিজনেস। সো আই ডু এনকারেজ যারা আপনারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন, আসুন আপনারা 2-3 জন মিলে, যদি একা সম্ভব না হয় 2-3 জন মিলেও আপনারা একটা গ্রুপ তৈরি করে এদিকে এই খাতে আপনারা আগাইতে পারেন। কারণ অন্যান্য কমিউনিটির লোকজন এভাবেই আগায় গেছে রিয়েল এস্টেটে এবং তারা এখনো আছে এবং ইটস এ লুক্রেটিভ বিজনেস। আচ্ছা, ক্যাশে বাড়ি কেনার ক্ষেত্রে কি আসলে সেলার এবং বায়ারের যে দর কষাকষি সেটা আসলে কেমন হয়, সহজ হয় কিনা? সেটা আপনি একজন ব্রোকারের মাধ্যমে নিলে বেটার, কারণ ব্রোকার আপনাকে গুড সাইড ব্যাড সাইড যে প্লাস মাইনাস যেটা আছে সেটা আপনাকে এক্সপ্লেন করবে, এবং ব্রোকার তার কমিশন তো দিবেন আপনি, কারণ সে একজন দুটো পার্টিকেই সে আপনাকে কানেক্ট করে দিচ্ছে। তো ব্রোকার একটা ফি তো সেটা
রিজনেবল একটা ফির মাধ্যমে আপনারা নেগোশিয়েট করতে পারেন, এবং এটা হিডেন কিছু নয়, এটা কমন প্র্যাকটিস। জি, লেনদেনটা কি দ্রুত হয় তুলনামূলকভাবে? তুলনামূলক দ্রুত হয়, 2 সপ্তাহের মধ্যে একটা প্রপার্টি ক্লোজ করা যায়। বাট অফকোর্স আপনি আইনগতভাবে নেবেন, আপনি শুধু বস্তা টাকা নিয়ে দিয়ে দিলে, কাগজ সাইন করে দিলে হয় না। আপনি একটা লয়ার নেবেন, একজন রিয়েল এস্টেট এজেন্ট নেবেন, ডু প্রসেস যেটা আছে আপনি মেনটেন করবেন, ইললিগাল কিছু করবেন না। সব জায়গায় যেগুলোই করবেন আপনি লিগালি করবেন না। অনেকে দেশ থেকে টাকা নিয়ে আসছেন, যেভাবে আনুন আপনারা আইনের যে সীমারেখা আছে সেটা মেনটেন করে এই দেশে আপনি ইনভেস্ট করুন। একজন লয়ারের মাধ্যমে, একজন রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে, একজন ব্যাংকারের সাথে কথা বলুন, বলে আপনারা একটা কর্পোরেশন ক্রিয়েট করুন বা এলএলসি ক্রিয়েট করুন। তার মাধ্যমে আপনারা যদি আপনারা আগাইতে চান সেভাবে আগান। ক্যাশ, মানে বাড়ি কেনার জন্য ক্যাশ যখন জমা রাখা হয়, সেটার সিকিউরিটি কিংবা সেটা নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি, সেই জায়গাগুলো নিয়ে আসলে একটু কথা বলবেন কিনা? না, আপনার নিশ্চয়ই একটা পছন্দের ব্যাংকের মাধ্যমে, বা এক ব্যাংক বা 2 ব্যাংক বা 3 ব্যাংক যেটাতে আপনার থাকে, বা আপনার স্টক মার্কেটে যদি টাকা থাকে সেটাও সিকিউর। ইলিগাল কিছু করবেন না। এই দেশে আপনারা যে লুপ হোল যেগুলো আছে এগুলো কিন্তু খুবই মারাত্মক। আপনার যদি ধরা খেয়ে যান তাহলে আপনার লাভ থেকে আরো ক্ষতি হবে। সো মেক শিওর আপনি টাকাগুলো যেভাবে রাখবেন, টাকাগুলো যেন সিজন করা থাকে। 3 মাস 4 মাস ধরে আপনার ব্যাংকে টাকা আছে, হঠাৎ করে আপনি 600,000 নিয়ে আসলেন, 600,000 ইনভেস্ট করে দিলেন ক্যাশ টাকা, সেটা সেভাবে হয় না। আপনার একটা প্রুফ অফ ফান্ড থাকতে হবে। টাকাটা আপনার যখন আপনি দিবেন, মেক শিওর আপনি ক্যাশ ডিল বলতে যে ক্যাশ নিয়ে বস্তা ভরা ক্যাশ নিয়ে আসবেন সেটা না। আপনি সেটা সার্টিফাইড চেকের মাধ্যমে বা পার্সোনাল চেকের মাধ্যমে, লয়ারের মাধ্যমে ট্রানজাকশনটা যেন আপনি কমপ্লিট করেন। আচ্ছা, কেউ ক্যাশে বাড়ি কিনে যখন সেটা আবার ভবিষ্যতে বিক্রি করবেন, তখন সেই ক্ষেত্রে রিফাইন্যান্সে এটার আসলে কি ধরনের এফেক্ট পড়বে? ওয়ান্স ইউ হ্যাভ দ্য যে টাইটেল, যেটা দলিল, যেটা মূল দলিল, যে আপনার হাতে চলে আসে, তখন আপনি এটা আবার রিফাইন্যান্স করতে পারেন। মনে করেন আপনি ক্যাশ আউট করবেন বা বিক্রি করবেন বা হোম ইকুইটি লোন নেবেন, সেটাও আপনি করতে পারেন। যেহেতু আপনার বাড়ির মালিক, যেহেতু আপনার কোনো লোন নাই, তখন আপনি সেই বাড়ির এগেনস্টেও আপনি টাকা উইথড্র করতে পারবেন। আচ্ছা, কেনার সময় কোনো ধরনের কোনো ব্যাংক স্টেটমেন্ট কিংবা মানে আর্থিক লেনদেনের কোনো রকম কোনো প্রমাণপত্র, এই সব আসলে কোনো কিছু লাগবে কিনা? এটা যখন আপনি একটা ডিল যখন তৈরি হবে, তখন ইনিশিয়াল যে কন্ট্রাক্টে হয়তো 10% আপনাকে ডাউন দিতে হবে। 10% দিয়ে আপনি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করলেন, এবং 2 সপ্তাহের মধ্যে, কারণ যেহেতু লয়ারের মাধ্যমে যাবে না, যখন লয়ারটা বাড়ির টাইটেল যেগুলো বা কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ধরনের কোনো স্ট্রাকচারাল ইস্যু আছে কিনা, বিল্ডিং ডিপার্টমেন্টের কোনো ইস্যু আছে কিনা, সেগুলো ওই লয়ারটা চেক করবে। সেক্ষেত্রে হয়তো আপনার লয়ার আপনাকে অ্যাডভাইস করবে যে হ্যাঁ আপনি এটা প্রসিড করেন, অথবা প্রসিড করবেন না, বা বাড়ির প্রাইস আর একটু কমান, 600,000 ছিল সেটা আপনি 400,000 নিয়ে আসেন, বিকজ হয়তো বাড়ির সমস্যা আছে। অনেক সময় বাড়ি বিক্রি হয় টেনেন্ট সহ, অ্যাজ ইজ। তো সাধারণত এটা খুব একটা ইস্যু হয় না। টেনেন্ট সহ যদি আপনি ডিল খুঁজে থাকেন, টেনেন্ট সহই আপনার নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত। আমি মনে করি যেহেতু আপনি 200-250,000 কমে পাচ্ছেন, তো শুড গো ফর ইট। কারণ একটা টেনেন্ট আউট করতে আপনার হয়তো 20 থেকে 40,000 বা 50,000 টাকাও আপনার খরচ হবে। সেটা কিন্তু আপনি আপনার বাজেটের মধ্যে ধরে নিতে হবে যে আমি 6 মান্থস আমার এই টেনেন্টের পিছনে আমার ঘুরতে হবে, লয়ারের ফিস দিস দ্যাট। অথবা যদি টেনেন্টকে আপনি বাই আউট করেন, বাই আউট করতে গেলেও আপনার মনিটারি কিছু এক্সপেন্স আসবে। তো ধরেন একজন বায়ারের $40,000 থেকে $50,000 হাতে রাখা উচিত, শুধু টেনেন্ট যদি ইস্যু থাকে। তারপরে আবার হয়তো দেখা গেল যে বাড়িটাকে রেনোভেট করতে হবে, রেনোভেটের জন্য আমরা রাখতে হবে। তারপরেও মনে করেন যারা এই মার্কেটে যারা আছেন, আমাদের কমিউনিটির লোকজন যারা আছেন, তারা সেভাবে প্ল্যানিং করে আগাচ্ছেন, এবং বছরে এরা 2-3টা ডিল করে থাকেন, এবং সেই ডিল থেকে ভালোই রিটার্ন আসতেছে। বা যারা করতেছেন, আসবেন, তাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম যে এটা একটা লাভজনক ব্যবসা। জি, আসিফ চৌধুরী, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে এসে আপনি যারা ক্যাশে বাড়ি কিনতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? অলওয়েজ লুক ফর আ গুড ডিল। আপনি একজন বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে, যারা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্ট, যারা এই সম্বন্ধে জানেন বা বুঝেন, তাদের সহযোগিতা নিতে পারেন, এবং সেফ ব্যাট আপনারা আসতে পারেন। অন্যান্য ট্রেডিশনাল ব্যবসা থেকে এটা একটা সেফ ব্যবসা। লস হওয়ার সম্ভাবনা খুব, হয়তো লাভ একটু কম হতে পারে, কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম।
খুবই কম। জি, আসিফ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর, ধন্যবাদ টিভিএন ভিউয়ার্স যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসিফ চৌধুরী, 9177415308। থ্যাংক ইউ। দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।